জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটি ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছেন, যেটা আমরা এর আগেও বলেছি, এখনো বলছি। সরকার যদি এই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন প্রক্রিয়ার চূড়ান্ত রূপ রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে দিতে না পারে, তাহলে বাংলাদেশ তো একটি বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হবে, এটা স্বাভাবিক। আজকে এই যে একটি বড় ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে, এই সংঘাতময় পরিস্থিতি তো এমনি এমনি তৈরি হয় নাই। এই পরিস্থিতি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে যাতে বাংলাদেশে একটি গন্ডগোল লেগে যায়, একটি অরাজকতার তৈরি হয়। আর বাংলাদেশে এরকম একটি অরাজকতা গন্ডগোল যখনই লাগবে, তখনই অন্তর্বর্তীকালীন সরকারের যে খায়েশ, যে অশুভ চিন্তা পরিকল্পনা, এটি তারা বাস্তবায়ন করতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অশুভ পরিকল্পনাটা কি, চিন্তাটা কি? দেখেন, যারা বিগত 15 বছর ন্যূনতম কোনো আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল না, যাদের গায়ে ফ্যাসিবাদের একটা ধাক্কাও লাগে নাই, ফুলের টোকাও পড়ে নাই, এরকম ব্যক্তিরা আজকে যখন সরকারের গুরুত্বপূর্ণ চেয়ারে, সরকারের উপদেষ্টার চেয়ারে, সরকারের বড় বড় আমলার চেয়ারে, আচ্ছা বলেন তো, এই যে তারা মধু আহরণ করছেন, এই মধুটা কি তারা এমনি এমনি ছেড়ে দেবেন? আপনাদের এটা মনে হয়? এটা আমি বিশ্বাস করি না। যে একবার ক্ষমতার মধু আহরণ করে খায়, সে কখনোই এই ক্ষমতার স্বাদ ছাড়তে পারে না, ত্যাগ করতে পারে না। দেখেন না, শেখ হাসিনা ক্ষমতার জন্য হাজার হাজার মানুষকে খুন করতেও বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে নাই। সবাই তার ভিডিও ফুটেজ সব দেখেছেন, এক বিন্দু পরিমাণ কার্পণ্য করে নাই। বরং পুলিশ যে চালাও গুলি, হেলিকপ্টার থেকে বুলেট মারা হয়েছে শুধুমাত্র ক্ষমতার স্বাদ ধরে রাখার জন্য, এই ক্ষমতাকে লিঙ্গারিং করার জন্য। সুতরাং আজকে যারা ক্ষমতার চেয়ারে আছে, তারা এমনি এমনি ক্ষমতা ছেড়ে দেবে, এটা এত সহজে ভাইবেন না। এত সহজে ভাববার কোনো কারণ নেই। এজন্যই আমি বলি যে আজকে যারা ক্ষমতার চেয়ারে আছে, ক্ষমতার গদিতে আছে, এরা পরিকল্পিতভাবে ক্ষমতাকে দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী করার জন্যই মূলত এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে বিএনপি এবং জামাত, যেহেতু বাংলাদেশের বড় শক্তি, তাদেরকে পরিকল্পিতভাবে একটি সংঘাতের দিকে ঠেলে দিয়েছে, একবারে স্পষ্ট। এখন আপনারা যে কেউ এই বিষয়ে আমার সাথে ডিবেট করতে পারেন, যে কেউ আমার সাথে বিতর্ক করতে পারেন। আই এম রেডি টু টক। আসুন, আপনারা কথা বলুন। এই যে সরকার, যে সরকারকে আমরা ছাত্র জনতার সরকার বলি, এই সরকার পদে পদে মুনাফিকের পরিচয় দিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়েছে, এই গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করেছে এই সরকার। আজকে কি আপনারা এটা অস্বীকার করতে পারবেন যে 2018 সালের কোটা আন্দোলন যদি না হতো, 24 সালের গণঅভ্যুত্থান হতো? হয়তো না। অথচ এই কোটা আন্দোলন যাদের মাধ্যমে শুরু হলো, এই কোটা আন্দোলনের যারা প্রতিষ্ঠাতা, সেই গণ অধিকার পরিষদকে এই সরকার পদে পদে মাইনাস করেছে। আমরা খুব সম্ভবত 3-4 দিন আগে 2 জন উপদেষ্টার সাথে বসছিলাম। তারা বলল যে শুরুতে সরকারের সিদ্ধান্ত ছিল বিএনপি, জামাত ইসলাম, এনসিপি এবং গণ অধিকার, এই 4টি দলকে আলাদা আলাদা ডেকে বৈঠক করার। এটা নাকি সরকারের সিদ্ধান্ত ছিল, কিন্তু 2 দিন আগে গজিয়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি নাকি এখানে প্রতিবাদ করেছে, বাধা দিয়েছে। তারা বলেছে গণ অধিকারকে ডাকা যাবে না। কেন? গণ অধিকার আসলে এই যে তাদেরকে কৃত্রিমভাবে তৃতীয় দল বা 3 নম্বর দল হিসাবে সরকার প্রতিষ্ঠা করার যা যা ফর্মুলা আছে সব কাজে লাগাচ্ছে, এটা আর থাকবে না, এটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। এজন্যই মূলত ওরা এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে দেয় নাই। আমার প্রশ্ন, সরকার কি তাহলে এনসিপির কথা অনুযায়ী চলে? সরকার কি এনসিপির তাহলে আনুষ্ঠানিক ঘোষণা দিক? যদিও আমরা বলি সরকার এনসিপিরই, তাহলে সরকার আনুষ্ঠানিক কেন ঘোষণা দিচ্ছে না যে আমরা এনসিপির, সুতরাং তারা যা বলবে আমরা তার বাইরে যাব না? ঘোষণা দিক, তারপরে আমরা কিভাবে খেলতে হয় সেই খেলা দেখাবো। মুখে এক, অন্তরে আরেক, এটা তো হাসিনার রাজনৈতিক কৌশল ছিল।
তাহলে আপনারা কি সেই ফ্যাসিস্ট পরাজিত শক্তি খুনি হাসিনার কৌশল অবলম্বন করছেন? আমি বলতে ভাই বাধ্য হচ্ছি, সেই গুরুত্বপূর্ণ উপদেষ্টা যখন আমাদের এই কথা বলেন, শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাওয়ার কথা না ভাই? যে গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক গণ অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদ কোটা আন্দোলন শুরু না করলে এই 2024 সালের গণ অভ্যুত্থান হতো কিনা বড় একটি সন্দেহের বিষয়। সেই গণ অধিকার পরিষদকেই একটি নাবালক রাজনৈতিক দলের কথায় তারা পদে পদে মাইনাস করেছে, বঞ্চিত করেছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা এই সরকারকে চুমা দিব এটা ভাববার কোনো কারণ নেই। বরঞ্চ এই সরকারের ভিতরে যে একটি অশুভ চিন্তা রয়েছে, গভীর ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত রয়েছে, এগুলোর বিরুদ্ধে আমরা এখন সামনে রুখে দাঁড়াবো। আজকে দেখেন, সরকার যখনই একটু চাপ ফিল করে, যখনই একটু বিপদ টের পায়, তখনই বিএনপি জামাত তাদেরকে ডেকে বৈঠক করে, সাথে সাথে তাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা নাবালক পার্টি তাদেরকেও ডাকে, যাতে জনগণের মধ্যে এটা প্রতিষ্ঠিত হয় যে বিএনপি জামাতের সাথেও তারা একই কাতারের দল। দেখেন কারবার, ভালো কথা, আপনি ডেকেন, মিটিং করেন, তাদের নিয়ে যমুনাতে যা ইচ্ছা করেন, কিন্তু এই যে জুলাই জাতীয় সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, এই দলিল নিয়ে যেহেতু বিএনপি জামাতের মধ্যে একটি বিপরীতমুখী অবস্থান, আপনি সরকার প্রধান হয়ে এই দায়িত্ব নিয়ে দুই দলের শীর্ষ দুইজন নেতাকে নিয়ে এক টেবিলে বসতে পারলেন না? আপনার সময় নাই। অথচ এনসিপির বাচ্চারা যখন যায় তাদেরকে তো আপনি ঘন্টা ঘন্টা টাইম দেন, তখন আপনার সময়ের অভাব হয় না। আর এরকম একটি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, জামাতের আমির, দুইজন নেতাকে নিয়ে টেবিলের দুই পাশে বসিয়ে আপনি মাঝখানে বসতেন। আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সিদ্ধান্ত নেই, দুই নেতাকে নিয়ে বসে 1 ঘন্টার মধ্যে এই ইস্যু সমাধান হবে। কিন্তু এখন কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চাই কিনা, আসলে কি চাই? এটাই তো বড় প্রশ্ন। চাইলে তারা তো সমাধান করে এই রিপোর্টটা জমা দিতেন, কেন করলেন না? কারণ তারা চায় রাজনীতির মাঠে হাঙ্গামা দাঙ্গামা শুরু হোক, কেওয়াস তৈরি হোক, মারামারি শুরু হোক। যতই এরকম পরিস্থিতি তৈরি হবে ততই সরকার নির্বাচন পিছানোর ছুতা পাবে, আর তাদের এই ক্ষমতা আরো দীর্ঘায়িত হবে, আরো তারা ক্ষমতা প্রলম্বিত করবে। এটাই সরকারের উদ্দেশ্য। এখন আপনারা সিদ্ধান্ত নেন, সরকারের এই অশুভ চিন্তা, অশুভ ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবেন কিনা। একবারে পরিষ্কার কথা, আজকে যদি সরকারের এই অশুভ পরিকল্পনা, নীল নকশা বাস্তবায়ন হয়, তাহলে এই বাংলাদেশ, একবারে লিখে রাখেন, খুব নিকট ভবিষ্যতেই আওয়ামী লীগ ফিরে আসবে, আবার অরাজকতা তৈরি হবে। যারা বিপ্লবের পক্ষের শক্তি প্রত্যেকটাতে ধরে কচুকাটা করবে। একবারে লিখে রাখেন, এটাই হবে। এখন আমরা সরকারের এই নীল নকশা কখনোই বাস্তবায়ন হতে দিতে পারি না। অনেকেই বলে আমরা অমুক দলের সুরে কথা বলি। ভাই, এটা সুর টুরের কথা না। যেটা সঠিক, ভবিষ্যৎ চিন্তা করে দেশ ও জাতির কল্যাণে যেটা এই মুহূর্তে দরকার, সেটাই করতে হবে। কোন দলের সাথে মিলে গেল, কোন দলের সাথে সুর মিলল, এসব ভাববার এখন সময় নেই। সুতরাং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেন। সরকার যা শুরু করেছে এটা কি ভালো? আপনারাই বলেন। আজকে আমি এক্স আর্ম ফোর্সেস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে ছিলাম, সাবেক সেনা অফিসারদের সংগঠন। সেখানে একজন অবসরপ্রাপ্ত মেজর সম্ভবত প্রেজেন্টেশনটা দেখালেন। আমার রীতিমতো মানে চিন্তার বাইরে, কিভাবে পার্বত্য অঞ্চলে বিদেশি পরিকল্পনায় আমাদের এই 3 জেলাকে বিচ্ছিন্ন করার একটি ষড়যন্ত্র বলবো না, এটি তারা একবারে বাস্তবায়নের পথে বলা যায়। একবারেই কারা কারা জড়িত, কিভাবে হাজার হাজার কোটি টাকা সেখানে ইনভেস্ট হয়, সব তুলে ধরেছেন তিনি। চিন্তা করে দেখেন, এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, চিন্তা নেই। আমরা চিন্তা করছি কিভাবে ক্ষমতা টিকিয়ে রাখা যায়, অথচ আমার দেশের একটি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ এরিয়া, এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। তাই এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে, সকলকে সতর্ক এবং সজাগ থাকতে হবে, দেশ ও জাতির কল্যাণে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আজকে ফ্যাসিবাদ ফিরে আসলে, দেশে একটা অঘটন ঘটলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। কিসের বিএনপি আর কিসের জামাত, কিসের গণ অধিকার? সবাই। এই যে বিগত 15 বছর
আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ দিয়ে একটা দলকে আঘাত করেছে? সবাইকে। কেউ রেহাই পেয়েছেন? সেটা হন বিএনপি, জামাত, গণ অধিকার, সবাই তো আমরা ভিকটিম। তো আগামীতে এরকম ফ্যাসিবাদ ফিরে আসলে আপনি আরামে থাকবেন, আমি আরামে থাকবো, এটা ভাববার কোনো কারণ নেই। গজব যখন কোনো এরিয়ায় আসে, যেমন সব তছনছ করে দেয়, ঠিক ফ্যাসিবাদও একই। ফ্যাসিবাদ ফিরে আসলে কেউ রেহাই পাবেন না, একবারে লন্ডভন্ড হয়ে যাবে সবকিছু। সুতরাং চিন্তা করেন, সিদ্ধান্ত নেন। জাস্ট এতটুকুই বললাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।